হরে কৃষ্ণ। আমরা আগের ভিডিওতে এই পর্যন্ত জেনেছিলাম যে শিল প্রভুপাদ 69 বছর বয়সে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, কারণ ওনার গুরু মহারাজের প্রথম ও শেষ নির্দেশ এই ছিল যে পাশ্চাত্যের দেশগুলিতে কৃষ্ণ ভক্তি প্রচার করা। তাই সেই নির্দেশ পূরণ করার জন্যই উনি এখন যাচ্ছেন এই বয়সে বিদেশে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার বিদেশ যাত্রার পথে সমস্ত বাধাগুলো একে একে অপসারিত হয়েছিল। মিস্টার আগরওয়াল নামে এক মথুরার ব্যবসায়ী নিজের ইচ্ছায় তাকে সাহায্য করেছিলেন এবং তার ছেলে, নাম ছিল গোপাল, থাকতেন আমেরিকার পেনসিলভেনিয়াতে। ওনার সঙ্গে যোগাযোগ করে মিস্টার আগরওয়াল শিল প্রভুপাদের মার্কিন দেশে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এমনকি বিদেশে যাওয়ার জন্য কিছু খরচও তিনি বহন করেছিলেন। এরপর শিল প্রভুপাদ সিন্ধিয়া জাহাজ কোম্পানির প্রধান শ্রীমতী সুমতি মুরারজির কাছে এসেছিলেন। এই শ্রীমতী মুরারজি শ্রীমদ্ ভাগবত ছাপাবার জন্য কিছু অর্থ সাহায্য করেছিলেন। এবার শিল প্রভুপাদ শ্রীমতী মুরারজিকে তার জাহাজে আমেরিকা যাওয়ার একটি ব্যবস্থা করে দিতে বলেন, কিন্তু বৃদ্ধ স্বামীজিকে একা একা দূর দেশে যেতে দিতে তিনি নারাজ ছিলেন। তিনি ভেবেছিলেন যদি স্বামীজি ওখানে যান তবে ঠান্ডায় মারা যাবেন, কিন্তু শিল প্রভুপাদের জেদের কাছে তিনি নতি স্বীকার করলেন। অবশেষে 1965 সালের 13ই আগস্ট কলকাতা থেকে ছাড়বার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজে স্বামীজির জন্য একটি স্থান সংরক্ষণ করে দিলেন। যাবার আগে শিল প্রভুপাদ মায়াপুরে ওনার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি দর্শন করে গিয়েছিলেন। যাবার সময় ওনার কাছে ছিল ওনার গ্রন্থগুলো, এছাড়া ছিল একটি সুটকেস, ছাতা আর কিছু চিড়েমুড়ি। তিনি যাত্রা করছিলেন এক অপরিচিত দেশে, যেখানে ভারতবর্ষে দরিদ্র ও অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস। কেননা এই কলিযুগে এখনও ভারতের সন্ন্যাসী ও শাস্ত্রগ্রন্থের সম্মান করা হয়, কিন্তু আমেরিকা ছিল সম্পূর্ণ ভিন্ন জায়গা। সেখানে না ছিল কোনো সাধু সন্ন্যাসী, না ছিল কোনো মন্দির, বিনামূল্যে বসবাসযোগ্য কোনো আশ্রমও ছিল না। সেখানে তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, কিন্তু তার গুরু মহারাজের নির্দেশ স্মরণ করে তিনি মনে বল পেতেন। জাহাজে যাত্রা করার সময়ও শিল প্রভুপাদকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। জাহাজে ওঠার পরদিনই অর্থাৎ 14ই আগস্ট তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরও খারাপ হচ্ছে। 19 তারিখ জাহাজ যখন কলম্বোয় পৌঁছালো তখন কিন্তু তিনি কিছুটা ভালো অনুভব করেছিলেন। আর 20 তারিখ ছিল জন্মাষ্টমী। সেদিন তিনি নাবিকদের হরিকথা শুনিয়েছিলেন ও নিজে রান্না করা প্রসাদ তাদের মধ্যে বিতরণ করেছিলেন। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে আবারও তাকে অনেক অসুবিধা ভুগতে হচ্ছিল। বৃষ্টিতে, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি, তার এতই অসুস্থতা হয়ে গেছিলেন যে কোনো উপশমই তিনি পাচ্ছিলেন না। বুকের ব্যথাটাও এতটাই বেড়ে উঠেছিল যে তখনই তার মনে হচ্ছিল তিনি এখনই মৃত্যুবরণ করবেন। দুদিনে হয়েছিল 2 বার হার্ট অ্যাটাক, কিন্তু তার ব্রত, তার অভীষ্ট সিদ্ধির কথা স্মরণ করে তিনি সেই কষ্টও সহ্য করেছিলেন। তিনি বুঝেছিলেন যে আর একবার যদি হার্ট অ্যাটাক হয় তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রি প্রভুপাদ স্বপ্নে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন আর তাকে অভয় দিচ্ছেন। প্রভুপাদ উপলব্ধি করেছিলেন যে স্বয়ং ভগবানই তাকে রক্ষা করছেন। এরপর আর হার্ট অ্যাটাক হয়নি। জাহাজটিও আশ্চর্য রকমভাবে ধীর আর শান্তভাবে যাত্রা করে মার্কিন উপকূলে এসে ঠেকেছিল। প্রভুপাদ ডায়েরিতে লিখেছিলেন, আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বাঁচতাম না,
কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজের কাণ্ডারি। জাহাজটি প্রথমে বোস্টনে এসে থামে। 17 সেপ্টেম্বর তিনি যখন পাশ্চাত্যের মাটিতে পা রাখেন, তখনই বুঝেছিলেন এখানে ভাগবত ধর্ম প্রচার সহজ হবে না। কিন্তু শ্রী গুরু ও গৌরাঙ্গের উপর ছিল ওনার দৃঢ় আস্থা। 19 সেপ্টেম্বর জাহাজটি বোস্টন থেকে নিউ ইয়র্কে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজের বাস শেষ হলো। জাহাজ থেকে নেমে তিনি কোথায় যাবেন, কি করবেন সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। আর তার পরনে ছিল ব্রজবাসীর বেশ, কপালে তিলক, পরনে একটি সুতির বহির্বাস ও গায়ে চাদর, গলায় কণ্ঠে, হাতে জপমালা। নিউ ইয়র্কে কেউ এরকম বৈষ্ণব সন্ন্যাসীকে দেখার কল্পনাও করেননি। এরপর শিল প্রভুপাদকে পেনসিলভানিয়ার বাটলারে নিয়ে যাওয়ার জন্য মিস্টার গোপাল আগরওয়াল একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। সেখানকার বাটলার অঞ্চলে গোপালের পরিবার তার থাকার ব্যবস্থা করেছিল। তিনি সবসময় নিজে রান্না করতেন। এছাড়া গোপালের আমেরিকান পত্নী স্যালিকে তিনি কিছু সুস্বাদু ভারতীয় রান্নাও শিখিয়েছিলেন। বাটলারে থাকার সময় শিল প্রভুপাদ বিভিন্ন সভায় বক্তৃতা দেন। এছাড়া আগরওয়ালদের বাড়িতে যারাই আসতো তাদের কাছে ভগবানের কথা প্রচার করতেন। শিল প্রভুপাদ দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুবই উজ্জ্বল, কিন্তু বাটলারে প্রচারের সুযোগ ছিল সীমিত। কেবলমাত্র দেশ ঘোরার জন্য বা আয়েশ করার জন্য তিনি সেখানে যাননি। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচার করতে। তাই 18 অক্টোবর তিনি বাটলার ত্যাগ করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। ফিলাডেলফিয়াতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। নিউ ইয়র্কে গিয়ে শিল প্রভুপাদ ডাক্তার রামমূর্তি মিশ্র নামে একজন শৌখিন ভারতীয় স্বামীজির সহায়তায় একটি ঘর সংগ্রহ করতে পেরেছিলেন। তার মাধ্যমে শিল প্রভুপাদের পরিচয় হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর ও নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে। ডক্টর মিশ্র যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন, তখন তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে উঠেছিল, কিন্তু প্রভুপাদের সঙ্গ প্রভাবে তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। পরে তিনি বলতেন, শ্রীমদ্ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কালসার হয়ে গেছিল, কিন্তু তিনি তার অপূর্ব সুন্দর রান্না, বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। কিছুদিন ডাক্তার মিশ্রের সঙ্গে তার ক্লিনিকের লোকেদের কাছে প্রচার করার পর প্রভুপাদ তার ঘরটি ছেড়ে নিচের তলায় একটি ঘরে থাকতেন। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র ছিল না। সেই ঘরে মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপর বসতেন প্রভুপাদ। সেখানে ছিল একটি টিনের তোরঙ্গ, যেটাকে তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। রাত্রে মেঝেতেই ঘুমাতেন। সেখানে কোনো রান্না বা স্নানের ঘর ছিল না, তাই রান্না ও স্নান করার জন্য তিনি প্রতিদিন দূরে একটি জায়গা হেঁটে যেতে হতো। তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। কোনো নির্দিষ্ট আয় ছিল না, কিন্তু খরচ কমেই বেড়েই চলছিল। একদিন প্রভুপাদ যখন বাইরে গিয়েছিলেন, তখন তার ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপটা ও টেপ রেকর্ডটি চুরি করে নিয়ে যায়। নিরাপত্তার জন্য তখন তিনি একটি বিকল্প বাসস্থান খুঁজছিলেন। হার্ভে কোয়েন নামে এক চিত্রশিল্পীর সঙ্গে তার আলাপ হয়েছিল। তার সহায়তায় নিউ ইয়র্কের বাউরি অঞ্চলে একটি চিলেকোঠার ঘরে তিনি থাকতে পেরেছিলেন। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে একটি ছেলেও ছিল। আর এই বাউরি অঞ্চল ছিল এই শহরের সবচেয়ে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরাও সেখানে সচরাচর যেত না। তাকে সেখানে কেউ কেউ থাকতেও নিষেধ করেছিল। প্রভুপাদের বাড়ির দোরগোড়ায় থাকত একদল মাতাল, নেশাখোর, গৃহহীন ভবঘুরে, যারা পথ জুড়ে ঘুমিয়ে থাকত, কিন্তু প্রভুপাদ তাদের কোনোদিন অবজ্ঞা করেননি। তিনি বাড়িতে সপ্তাহে 3 দিন করে ধূপ জ্বালিয়ে গীতাপাঠ ও কীর্তনের আসর শুরু করেছিলেন।
আর ওনার কণ্ঠে কীর্তনের সেই সুমধুর সুরে আকৃষ্ট হয়ে সমাজে পরিত্যক্ত ছেলেমেয়েরা ওনার কাছে এসে ভিড় করত। তারাও গান গাইতো, বাজনাও বাজাতো। এই সময়ে ভিলেজ ভয়েস নামে এক পত্রিকায় শিলপ্রভুপাদের ছবিসহ একটি প্রবন্ধ বেরোয়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, এসসি ভক্তিবেদান্ত স্বামী এবং তার আমেরিকান অনুগামীদের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের মিলন মূর্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক, সংস্কৃতি সম্পন্ন, উচ্চশিক্ষিত স্বামীজি এদেশে 1 বছর ধরে শান্তি ও সৌহার্দ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। প্রভুপাদ চেয়েছিলেন বাউরিতেই রাধাকৃষ্ণের মন্দির বানাতে, কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে। ডেভিড এলেন নামে যে ছেলেটি তার ঘরে থাকতো, সে কীর্তন গাইতো, তার উপদেশও মন দিয়ে শুনত। স্বামীজি ডেভিডকে তার প্রথম আমেরিকান শিষ্য করবেন বলে আশা করেছিলেন, কিন্তু তা আর হলো না। কেন হলো না বা ডেভিড কী করেছিলেন সেই সম্বন্ধে আমি অবশ্যই আপনাদেরকে বলবো পরের ভিডিওতে।